এবছর পয়লা বৈশাখ উপলক্ষে ঠিক করেছি বাংলার যে সমস্ত ঐতিহ্যবাহী রান্নাগুলো আছে সেগুলো আমি পরপর রেসিপিগুলো পোস্ট করব। আজকে করেছি এঁচোড়ের কোপ্তা কারি, আর দারুণ হয়েছে খেতে। এঁচোড়ের কোপ্তা কারি তো আমরা বিভিন্ন ভাবেই বানানো হয়, তবে আমি যেটা করেছি সেটা কিন্তু একদম আগেকার দিনের মা ঠাকুমারা যেরকম এঁচোড়ের কোপ্তা কারি বানাতো সেই রেসিপিটা। আর এর আগের এপিসোডে আমি ভাপা দইয়ের রেসিপিটা শেয়ার করেছি পয়লা বৈশাখ উপলক্ষে। এই রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, ইচ্ছা হলে এটাও দেখতে পারেন। তো চলুন এবারে আজকের রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমি মশলাটা রেডি করে নেব। মশলাটা বলতে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। কোপ্তা কারিগুলো বানানোর জন্য যে পেঁয়াজটা লাগবে সেই পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে যতটা পারবেন সরু সরু করে কাটতে হবে। আমার মাকে দেখতাম ছোটোবেলায় যে কুড়নির সাহায্যে পেঁয়াজগুলোকে কুড়িয়ে নিত আর কি। তো সেটা তো করতে অনেকটা সময় লাগে, সেজন্য আমি চপারটা ইউজ করছি। এই রান্নাতে আমি 7টা পেঁয়াজ ইউজ করব, তার মধ্যে 6টা মিডিয়াম সাইজের আর একটা ছোটো সাইজের আছে। কোপ্তা কারিগুলোর জন্য আমি প্রথমে 4টে পেঁয়াজ চপারের সাহায্যে একদম ছোট ছোট করে চপ করে নেব। আর এই পেঁয়াজগুলোর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 4-5টার মতো, যেরকম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী আর কি। আর এর সাথে আমি 1 মুঠোর মতো ধনেপাতাও দিয়ে দিচ্ছি। কোফতা কারিতে দেখেছি অনেকেই ধনেপাতা দেন না, তবে আমি রিকোয়েস্ট করব কোফতাগুলো তৈরির সময় অবশ্যই একটু ধনেপাতা দেবেন, তারপরে টেস্টের পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। তো কোফতা কারি বানানোর প্রাথমিক পর্যায়টা সারা, এবারে কোফতাগুলো বানিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণ এঁচোড় আর আলু শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। জলটা ছেঁকে নিয়েছি, জলটা দেখুন বাটিতে আলাদা করে ছাঁকা আছে, আর এখানে শুধুমাত্র সেদ্ধ করা এঁচোড় আর আলুটা আছে। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমরা অলরেডি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবার দিচ্ছি আদা রসুন বাটা, এখানে আছে 2 চা চামচ। এবারে এর মধ্যে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা আমরা চপ করে রেখেছিলাম সেটা দেব। তবে সম্পূর্ণ পেঁয়াজটা আমি এই মুহূর্তে দিচ্ছি না, বেশিরভাগটা দিয়ে দিচ্ছি। অল্প যেটুকু আছে তার সঙ্গে ঝুড়িতে যে পেঁয়াজগুলো আছে সেগুলো একসঙ্গে চপ করে আমি গ্রেভিতে ইউজ করব, সেটা আর আলাদা করে দেখাইনি, ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে বলে। এবারে এই সব কিছু ভালো করে আগে মেখে নিতে হবে। তো সব কিছু ভালো করে দেখুন মাখা হয়েই গেছে। এবারে অন্যান্য উপকরণগুলো যোগ করব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচের মতো চিনি দিলাম। এবারে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এখানে 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো ছিল, সবটা দিয়ে দিলাম। আর দিচ্ছি বেসন। বেসনের পরিমাপটা আমি বলছি না, কারণ এঁচোড়টা যত সুন্দরভাবে জল ঝরানো হবে তত বেসনের পরিমাণটা কম লাগবে। আর মোটামুটি হাতের তালুতে যখন একটা বলের মতো পাকানো যাবে আর কি এই মাখাটার থেকে, আর বেসন দেওয়ার প্রয়োজন হবে না। এই মাখাটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও থাকবে না। খুব নরম থাকলে তেলে দিলেই কিন্তু এটা ছেড়ে যাবে, ঠিকঠাক ভাজা যাবে না। আর খুব শক্ত থাকলেও এর ভেতরে ভালো মতো যে গ্রেভির রসটা সেটা ঢুকবে না। তো এটা একটু নিজেদেরকে ঠিক করে নিতে হবে। আর এগুলোকে বানানোর জন্য আমি একটা প্লেটেতে তেল বুলিয়ে নিয়েছি, আর হাতের দুটো তালুতেও তেল মেখে নিয়েছি, যাতে কোপ্তাগুলো বানাতেও আমার সুবিধা হবে, আর কোপ্তাগুলো বানিয়ে যখন প্লেটেতে রাখবো এগুলো প্লেটের সঙ্গে চিটিয়েও যাবে না। তো কোপ্তা আপনারা গোল গোল করেও বানাতে পারেন, বা এরকম একটু চ্যাপ্টা মতো শেপটা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সবগুলোই একইভাবে বানিয়ে নেব। সব কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবারে কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে করে দিয়েছি। খুব বেশি গরম তেলে ভাজলে উপরের দিকটা খুব তাড়াতাড়ি লালচে রং চলে আসবে, আর ভেতরে যেহেতু আমরা সমস্তই কিন্তু যে সমস্ত মশলাগুলো ইউজ করেছি সবগুলোই কিন্তু কাঁচা, তাই ভেতরের দিকটা কাঁচা থেকে গেলে একদমই খেতে ভালো লাগবে না, ওই কাঁচা গন্ধটা কিন্তু থেকেই যাবে পুরো তরকারিতে। তো মিডিয়াম আর লো ফ্লেমে আস্তে আস্তে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আর সমস্ত কোপ্তাগুলো একসঙ্গে ভাজবো না, সেক্ষেত্রে উল্টোতে যাওয়ার সময় একটা ভেঙে যাওয়ার ভয় থেকে যেতে পারে। যতগুলো তেলের মধ্যে একদম ডুবো তেলেতে যতগুলো কোপ্তা ধরবে সেগুলোকে দেব, আর কয়েকটা ব্যাচে অল্প অল্প করে কোপ্তাগুলোকে ভেজে নেব। তেলে দেওয়ার পর একটা পিঠ অল্প একটু লালচে হয়ে গেলে তারপরে এগুলোকে উল্টাবো, সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে এগুলো ভেঙে যেতে পারে। তারপর উল্টে পাল্টে এগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না প্রত্যেকটা কোপ্তা এরকম সোনালি লালচে রং চলে আসছে। সোনালি লালচে রংটা চলে এলে এবার এইগুলোকে তুলে নিচ্ছি।
সব কোপ্তাগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে কড়াতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ তেল আছে। এতটা তেল আমাদের গ্রেভির জন্য লাগবে না, তাই যতটুকু আমাদের মশলাটা কষানোর জন্য লাগবে সেটা রেখে বাদবাকি যে সর্ষের তেলটা আছে সেটা তুলে নিচ্ছি। এবারে ওই তেলটাতে কয়েকটা গোটা গরম মশলা দিচ্ছি ছোটো এলাচ আর লবঙ্গ। ছোটো এলাচ এখানে আছে 4-5টার মতো, আর লবঙ্গ আছে 3টে। দিয়ে দিলাম অল্প একটু দারচিনি, আর দিচ্ছি তেজপাতা। ছোটো এলাচ আর লবঙ্গ তেলে দেওয়ার আগে অবশ্যই একটু থেঁতো করে নেবেন, নাহলে তেলে দিলেই কিন্তু এগুলো বড্ড ফোটে। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এ সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করা আছে। গরম মশলাগুলোর থেকে হালকা ভাজা গন্ধটা উঠে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণ চলুন টমেটোগুলো একটু বেটে নিই। এখানে আমি 5টা একটু ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর যদি আপনারা মিডিয়াম সাইজ ইউজ করেন সেক্ষেত্রে 2টো কি 3টে নিলেই হবে। এদিকে টমেটো বাটা হয়ে গেছে, তো চলুন ওদিকে পেঁয়াজটা কতটা ভাজা হলো দেখে নিই। পেঁয়াজটাও দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একটা হালকা লালচে রং চলে এসছে, আর সুন্দরভাবে গন্ধটাও উঠে গেছে পেঁয়াজ ভাজার। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলাম 2 চা চামচ। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো ছিল, আমি কমিয়ে নিচ্ছি, কারণ আদা রসুনের পেস্টটা যদি একটু বেশি ফ্লেমে কষানো হয় সেক্ষেত্রে ভালো মতো কষানো যায় না, নিচের দিকটা ধরে যায়। এবারে একটু গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে। পুরোনো দিনের রান্না একটু হাতে সময় নিয়ে ধাপে ধাপে এইভাবে কষিয়ে নিলে রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়। যখন দেখবেন আদা রসুনের থেকে বেশ সুন্দর একটা কষানো গন্ধ বেরিয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। কন্টেনারটা ধুয়ে সামান্য একটু জলও যোগ করে দিলাম, কারণ এরপরে আমি বেশ কিছু শুকনো মশলা দেব। তাহলে মশলাগুলো কষানোর সময় আর কোনোভাবে নিচের দিকে লেগেও যাবে না, আর যেহেতু জল আছে অল্প অল্প একটু সময় নিয়ে যখন কষানো হবে, কষানোটাও বেশ সুন্দর হবে। এখানে 1/2 চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো আছে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। যারা ঝাল খুব একটা বেশি খেতে পছন্দ করেন না, তারা শুকনো লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করছে। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটার থেকে ভালো রকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অবশ্য মাটির কড়াতে যেহেতু রান্নাটা করছি, এবারে মশলার রং আর মাটির মানে পাত্রটার রং দুটোই লাল লাল মতো হয়ে গেছে বলে হয়তো ভিডিওতে কতটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু মশলাটার থেকে খুব সুন্দর কষানো গন্ধটা বেরিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আলু আর এঁচোড় সেদ্ধর যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। আর এই সময় একবার আমি নুনটাও চেক করে নিচ্ছি, কারণ যেহেতু যেই জলটা ইউজ করেছি তাতেও নুন আছে, কোপ্তাগুলোও নুন দিয়ে ভেজেছি, তো পরিমাণ মতো নুনটা একটু চেক করে নিতে হবে কতটুকু দেব। এবারে যতক্ষণ না গ্রেভিটা ভালো মতো ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এর মাঝখানে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে দিই যে এই কোপ্তা কারির জল আপনারা কতটা পরিমাণ নেবেন। কোপ্তা কারিটা বানানোর সময় মানে কোপ্তাগুলো বানানোর সময় আপনারা যদি একটু বেশি পরিমাণ দেখেন যে বেসনটা ইউজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু জলটা একটু বেশি নেবেন, কারণ সেক্ষেত্রে কোপ্তাগুলো প্রচুর পরিমাণে জল টানবে, আর অল্প জল হলে ওটা একদম কিছুক্ষণ পরেই দেখবেন ড্রাই হয়ে গেছে গ্রেভিটা আর কি। আর যদি দেখেন বেসনটা অল্প ইউজ করেছেন সেক্ষেত্রে এই জলের পরিমাণটা একটু অল্প রাখলেও কোনো অসুবিধা হবে না। আর এই গ্রেভিটার মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়েছি আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে এবারে আগের থেকে ভেজে রাখা কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। অবশ্য একদম শেষকালে লাস্ট ফিনিশিং টাচ একটা বাকি আছে, আগে কোপ্তাগুলো ছেড়ে দিই তারপর সেটা দেবো। সব কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যাদের বাড়ির মানে লোকজন একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, যে যার প্রয়োজন অনুযায়ী ভাতে তাহলে মেখে নিতে পারবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দেশি গাওয়া ঘি। আসলে এই ধরনের রান্নাগুলো একটু গাওয়া ঘিয়ের ছোঁয়া ছাড়া যেন সম্পূর্ণ হয় না। ইতিমধ্যে কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম লোয়েতে করে দিয়েছি, আর লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে 1.5 থেকে 2 মিনিট এবারে রান্নাটা হতে দেব। 1.5 থেকে 2 মিনিট পর এঁচোড়ের কোপ্তা কারি একদম রেডি। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এঁচোড়ের কোপ্তা কারি। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।